হিসাব বিজ্ঞানের নীতিমালা হচ্ছে এমনকি সংবিধান, যে সংবিধান দ্বারা হিসাবের সকল বিষয় লিপিবদ্ধ করা হয়। আমি এখানে আমরা বিভিন্ন রীতি পেয়েছি, বা আমরা কিছু কথা পেয়েছি, আমরা কিছু ধারণা পেয়েছি, আমরা কিছু প্রিন্সিপলস পেয়েছি, আমরা কিছু কনস্ট্রেইন পেয়েছি। এই বিষয়গুলো যদি তুমি দেখো, দেন হিসাব বিজ্ঞানে যে কি রেকর্ড করা হবে, সেই রেকর্ড গুলো এখানে মানে কিভাবে রেকর্ড করা হবে সেটা তোমার এখানে ক্লিয়ার হয়ে যাবে, একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার। এটা হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিমালার সংজ্ঞা, বৈশিষ্ট্য, হিসাব বিজ্ঞানের ধারণা, কাঠামোগত সংজ্ঞা। এই যেমন হিসাব বিজ্ঞানের নীতিমালার সংজ্ঞা চেয়েছে, হিসাব বিজ্ঞানের কাঠামোগত সংজ্ঞা চেয়েছে, এই বিষয়গুলো তোমাকে এখানে ক্লিয়ার হতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হচ্ছে যে তোমাদের বেসিক জ্ঞানের জন্য এই চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে যেটা আমি বলতেই চাচ্ছি, যে তোমাদের অ্যাডমিশন টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টটা। হ্যাঁ, কেন অ্যাডমিশন পরীক্ষা তোমাদের নির্দিষ্ট সিলেবাসে হবে, কিন্তু নির্দিষ্ট সিলেবাসে হলেও এই চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা তোমাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কেন আমি বললাম আবারও যে কেন গুরুত্বপূর্ণ, যে এটা অ্যাডমিশন টেস্টে নাম লেখো আইকন সকাল। তো হ্যাঁ, ফেসবুকে ওইটা যদি তুমি এই চ্যাপ্টারটা যদি ভালো করতে পারো, তাহলে তুমি কিন্তু এই মানে যে কোনো বিষয় কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকবে। কাঠামো, উদ্দেশ্য, আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্য, আমরা জানি ফিনান্সিয়াল স্টেটমেন্টের উদ্দেশ্য জানি। হ্যাঁ, ফিনান্সিয়াল উদ্দেশ্য আমরা জানি, সরি জানি। সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই এই যে হিসাব বিজ্ঞানের নীতিমালা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে শনাক্তকরণ, পরিমাপ সমূহ, তারপর হিসাবিক অনুমান, ধারণা, হিসাব নীতি সমূহ সীমাবদ্ধতা আছে, হিসাব নীতিমালা প্রণয়নকারী প্রতিষ্ঠান সমূহ বা পক্ষ সমূহ, হিসাব বিজ্ঞানের ধারণা, প্রচার, পার্থক্য, আর্থিক বিবরণী প্রস্তুতকরণের হিসাব বিজ্ঞান নীতিমালার প্রভাব। এই বিষয়গুলো তোমাকে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, টু নলেজ অ্যাবাউট ইট যা clearly because of software 1 2 3 5। তো তাহলে তোমার জ্ঞানটা ডেভেলপ হবে। যেমন হিসাব বিজ্ঞান নীতিমালার সংজ্ঞা, আমি যদি বলতে চাচ্ছি অ্যাকাউন্টিং এ বলে যে অ্যাকাউন্টিং principle is a quality system to the recruiting, to the maintaining, to the measurement all accounting system, all recruiting system, all financial recruiting system। এখানে কি বলেছে যে হিসাব বিজ্ঞানের কাঠামোগত কার্যবলী সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য কতগুলো নিয়ম নীতি বা আচরণ মেনে চলতে হয়, এই নিয়ম নীতি আচরণকে হিসাব বিজ্ঞান নীতিমালা বলে। হ্যাঁ, এই হিসাব বিজ্ঞান নীতিমালা বলে। এটা যদি তুমি ক্লিয়ার করতে পারো, তাহলে তোমাকে অবশ্যই তোমার জন্য হয়ে যাবে ক্লিয়ার। ওকে, ও এটা তো আমারটা রয়ে গেছে জুমে। এই যে মেইল না দিলে, হবে না। এই যে আমারটা রয়ে গেছে, একটু একটু আবার একটা মিনিট, তোমরা ওয়েট করো, আমি একটু দেখে দিচ্ছি। যে নীতিমালা জানলাম যে একটি হিসাব বিজ্ঞানের যে নিয়ম নীতি, রীতি, আচরণ বিধি, তার হিসাব প্রণয়নের ক্ষেত্রে যে বিষয় অ্যাকসেপ্ট করা হয় তাকে বলা হয় হিসাব বিজ্ঞান নীতিমালা। বৈশিষ্ট্যগুলো কি কি আমরা দেখবো, প্রিয় শিক্ষার্থীরা। বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্য যখন যাবো, হিসাব বিজ্ঞানের তথ্যের গ্রহণযোগ্যতার লক্ষ্য সর্বোত্তম, যুক্তিসঙ্গত এবং পর্যবেক্ষণের ভিত্তিতে পরীক্ষণ নীতি বা নিয়ম নীতি সমূহ সংগৃহীত হয়েছে। হিসাব সংক্রান্ত কৌশল সর্বদা পরিবর্তনশীল, তাই হিসাব বিজ্ঞান নীতিগুলোকে কখনো চূড়ান্ত পর্যায়ে সর্বশেষ কৌশল পাওয়া যায় না। সরকারি প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসার ধরন, প্রচলিত প্রথা ও রীতি হিসাব বিজ্ঞানকে প্রভাবিত করে। এটা হচ্ছে বৈশিষ্ট্য। কাঠামোগত হচ্ছে হিসাব বিজ্ঞান এর মানে হিসাব বিজ্ঞানের পাসওয়ার্ড। হ্যাঁ, হ্যালো, পাসওয়ার্ড আছে কি বলো। পাসওয়ার্ড হয়ে যাচ্ছে।
কঠিন পাসওয়ার্ড ছাড়া একটু আমাদের পাসওয়ার্ড ছাড়া তো আমারটা তো বন্ধ করতে পারছো না। তারপর হচ্ছে তোমার হিসাব বিজ্ঞানের যে দেখো 1973 ফিনান্সিয়াল অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড বোর্ড যে হিসাব বিজ্ঞানের কাঠামোগত সংজ্ঞা বলেছে, সেই সংজ্ঞার প্রধান অর্থ হচ্ছে যে সর্বজন স্বীকৃত সমরূপী তথ্যগত বা ব্যবহারিক নীতিমালা প্রয়োগের নিদর্শনামূলক ভিত্তিকে হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বলা হয়। যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং, কনসেপচুয়াল ফ্রেম অফ অ্যাকাউন্টিং অর্থ কি বলেছে, যে যে বিষয়টাকে সবাই মানবে, সবাই টোটাল অ্যাকসেপ্টেড, সারা বিশ্বেই অ্যাকসেপ্টেড। যেমন ধরো আমরা বাকিতে বিক্রয় জার্নাল লিখছি, যে প্রাপ্য হিসাব আর বিক্রয় হিসাব লিখছি, এটা শুধু আমরাই লিখছি না, লন্ডন, আমেরিকা, সারা বিশ্বে যারা ক্যাব, জেনারেল অ্যাকাউন্টিং অ্যাকসেপ্টেড প্রিন্সিপলস, যারা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, প্লিজ তো যারা এখানে দাও তো, এটা দাও, এই যে আইডি দাও, এটা দাও, এই যে এটা দাও, এগুলো কাজ দাও, এই আইডি দাও, এই আইডি দাও, এটা দাও, পরে এটা দিও, এটা কাজ দাও। তো আমি যেটা তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বেসিক্যালি তোমাদের আমি এটা বললাম সেটা তোমরা তো বুঝতেই পেরেছো, যে জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এরা একটি স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নামে একটা স্ট্যান্ডার্ড তৈরি করে, যে স্ট্যান্ডার্ড অনুযায়ী সারা বিশ্বের সকল হিসাব প্রদান হয়, তাকে বলা হয়, আমরা বলবো কনসেপচুয়াল ফ্রেম অফ অ্যাকাউন্টিং এর একটা বিষয়। এই দেখো আমি কিছুদিন আগেই বলেছিলাম, conceptual framework is a coherent system of the interrelated objective and fundamental that can be lead to consistent standard and that prescribe the nature, functions and limit of the financial accounting and financial statement. এই যে বিষয়গুলো উল্লেখ করেছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু চিন্তা করে দেখো, conceptual framework is a coherent system of interrelated objectives, fundamental that can be lead to consistent standard and that prescribe the natures, functions, limit of financial accounting and financial statement. এই যে একটা অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড একটা আলোচনা করলো, সেই আলোচনাটাই হচ্ছে তোমাদের জন্য মূল বিষয়বস্তু, যেটা মূল বিষয়বস্তু হচ্ছে সেটা এই তোমাদের সাউন্ড হচ্ছে তো, এই সাউন্ডটা বন্ধ করো তো। চাইবেই ওই যে চাইবেই, মানে এই চাইবেই, এই যে পাসওয়ার্ড চাইবে, মোবাইলে ঢুকে দাও, মোবাইলে ঢুকে বলে দাও যে অবস্থা আমার নেটের, তুমি ঢুকে দাও, কি দিছি না, কি দিছি তো, ঢুকে না করে দাও, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যেটা হলো, তাহলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক গেল এটা, এরপরে যাচ্ছে তুমি, আমি বাংলায় বলে দিচ্ছে হিসাব বিজ্ঞান। না সাউন্ড হচ্ছে, প্লিজ তোরা কি বাইকে আসছিস নাকি, মিউট করে দিলাম। এখন হচ্ছে তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, হিসাব বিজ্ঞানের ধারণাগত গেল, হিসাব বিজ্ঞানের
ধারণাগত কাঠামোর বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের কিছু আওতা আছে, এরিয়া আছে, কাজ আছে। কি কাজ করে হিসাব বিজ্ঞানের সর্বজনীন ধারণাগত লক্ষ্যে এফএসবি 1976 এই সালে একটা মেমোরান্ডাম প্রকাশ করেন। সেই মেমোরান্ডামে 5টি স্ট্যান্ডার্ড উল্লেখ করা হয়, যেকে আমি বলি এফএসবি ফিনান্সিয়াল স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং কনসেপ্ট নামে পরিচিত, যেখানে 5টি কাঠামোগত বৈশিষ্ট্য উল্লেখ করা হয়। ফার্স্ট অফ অল হচ্ছে অবজেক্টিভ অফ ফিনান্সিয়াল রিপোর্টিং বাই বিজনেস এন্টারপ্রাইজ। অবজেক্টিভ অফ ফিনান্সিয়াল রিপোর্টিং বাই বিজনেস এন্টারপ্রাইজ, একটি বিজনেসের কি উদ্দেশ্য হতে হবে, কি কাজে সে একটা বিজনেস রিপোর্টিং করবে, কেন করবে, কেন সে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করবে, কেন সে ইনকাম স্টেটমেন্ট করবে, কেন সে ওনার সিকিউরিটি করবে, কেন সে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবে, কেন সে নোটস টু দা অ্যাকাউন্ট করবে। এইটাকে বলা হয় অবজেক্টিভ অফ ফিনান্সিয়াল রিপোর্টিং বাই দা এন্টারপ্রাইজ। একটা এন্টারপ্রাইজের কি বৈশিষ্ট্য হবে, কি উদ্দেশ্য হবে, এটা বলা হয়েছে। কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ দা অ্যাকাউন্টিং ইনফরমেশন, যে ইনফরমেশন আমি প্রোভাইড করেছি, which information provide to the interested party, that must be qualitative, that must be qualitative। কেন কোয়ালিটেটিভ হতে হবে? উইদাউট কোয়ালিটেটিভ মানে ইন্টারেস্টেড পার্টি ক্যান নট রিসিভ দ্য ফিনান্সিয়াল ইনফরমেশনস। তুমি যদি সঠিক এবং সুন্দর ইনফরমেশন না প্রোভাইড করতে পারো, তাহলে কিন্তু সেটা সকলের কাছে গ্রহণযোগ্য বলে হবে না। তোমার কি মনে হয় তুমি একটা অদ্ভুত, তুমি একটা অসুস্থ, তুমি একটা উইক, তুমি একটা মানে সুন্দর ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে পারলে না, সেটা কি ইন্টারেস্টেড পার্টিরা অ্যাকসেপ্ট করে নিবে? নেভার এন্ড এভার। বিকজ তার হচ্ছে কোয়ালিটি থাকতে হবে। থার্ড যেটা বলা হয়েছে, থার্ড কি বলছে? এলিমেন্ট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ বিজনেস ইনভেন্টরি, আর্থিক উপাদান থাকতে হবে। শুধুমাত্র শুধুমাত্র কি শুধুমাত্র ফিনান্সিয়াল ক্যারেক্টারিস্টিক্স হলে হবে না, ওর মধ্যে এলিমেন্ট থাকতে হবে। এলিমেন্ট মাস্ট বি প্রেজেন্টেড, মাস্ট বি কি প্রেজেন্টেড, মাস্ট বি প্রেজেন্টেড। হুইচ এলিমেন্ট মাস্ট বি প্রেজেন্টেড? ডু ইউ নো? ইয়েস, অ্যাসেট, লায়াবিলিটি, ওনার রেভিনিউ, এক্সপেন্সেস। তুমি যদি ইনকাম স্টেটমেন্ট, when you prepare the income statement, then you have need a revenue and asset, revenue and asset। তো রেভিনিউ এন্ড অ্যাসেট, এই কথাটা মনে রাখতে হবে। তোমার রেভিনিউ এবং অ্যাসেট থাকতে হবে, রেভিনিউ ইনকাম থাকতে হবে, এক্সপেন্স থাকতে হবে। দেন you can a financial income statement to determine the net profit or loss। প্রিয় শিক্ষার্থীরা, তুমি নিট প্রফিট এবং নিট লস বের করার জন্য অবশ্যই তোমাকে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। এই যে ইনকাম স্টেটমেন্ট করতে হবে, এখানে তোমার এলিমেন্ট কি? এক্সপেন্স ও ইনকাম। হ্যাঁ, আফটার ইনকাম স্টেটমেন্ট you have to prepare a financial position, আর্থিক বিবরণী, দেন অ্যাসেট এন্ড লায়াবিলিটি, the element of কি ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে আমি বলতে চাচ্ছি এলিমেন্ট থাকতে হবে। ফার্স্ট হচ্ছে রিপোর্টিং এর কি অবজেক্ট থাকতে হবে, সারকে বলা হয় এফএএস কি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কনসেপ্ট। এই স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কনসেপ্টের ফার্স্ট এলিমেন্ট থাকবে। ফার্স্ট এলিমেন্ট হচ্ছে অবজেক্ট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অবজেক্ট অফ ফিনান্সিয়াল কোয়ালিটি, এন্ড হচ্ছে এলিমেন্ট। থার্ড হচ্ছে এলিমেন্ট। ফোর্থ কি হয়েছে দেখো বাবা, অবজেক্ট অফ ফিনান্সিয়াল রিপোর্টিং নন বিজনেস অর্গানাইজেশনস। শুধুমাত্র বিজনেস অর্গানাইজেশন না, আমরা জানি there are two types of business in running our countries: financial and non-financial, financial and non-financial। Financial, that means company, Square, Basinto, এই যে there are the lot of financial organization in our country, তাই না? Non-financial, which is non-financial, which is non-financial, which is non-financial, non-financial স্কুল, কলেজ, ক্লিনিক, হসপিটাল, এগুলো হচ্ছে non-financial। তাহলে আমরা non-financial ও জেনেছি। 5 হচ্ছে রিকগনাইজেশন এন্ড মেজারমেন্ট দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ বিজনেস এন্টারপ্রাইজ। মেজারমেন্ট করতে হবে, রিকগনাইজ করতে হবে, রিকগনাইজেশন থাকতে হবে। আমি একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করলাম, সেটা রিকগনাইজ হলো না, সেটা স্বীকৃত রীতি অনুযায়ী না। আমরা জানি যে আমাদের আর টু টাইপস, দেয়ার আর টু সিস্টেম আর মেইনটেইনস অফ কি প্রিপেয়ার ফিনান্সিয়াল স্টেটমেন্ট লাইক অ্যাজ ব্রিটিশ আমেরিকান। আমরা জানি ব্রিটিশ আমেরিকান, আমরা জানি হরিজন্টাল কি ভার্টিক্যাল, আমরা জানি ভার্টিক্যাল সিস্টেম এন্ড হরিজন্টাল সিস্টেম। ভার্টিক্যাল সিস্টেম
Vertical system, do you know vertical system? Do you know horizontal system? Formal, informal, এই যে বিষয়গুলো আমরা জেনেছি বা জানি, এগুলো থাকতে হবে। আমি অ্যাসেট দিলাম, আমি লাইবিলিটি দিলাম, আমি অ্যাসেটের মধ্যে ক্লাসিফিকেশন করলাম না। আমি 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 জানি যে লং টার্ম অ্যাসেট, শর্ট টার্ম অ্যাসেট, তারপরে হচ্ছে ফিক্সড অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, এগুলো জানি। এগুলোর মধ্যে ক্লাসিফিকেশন থাকতে হবে রিকগনাইজ করার জন্য। লাইবিলিটি ঠিক আছে, কারেন্ট লাইবিলিটি, লং টার্ম লাইবিলিটি, অনার্স ইকুইটি, এগুলো থাকলে তাহলে আমাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করেছি এটা রিকগনাইজ হয়, যেটা সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 4-5টা বিষয় পেলাম। কি 5টা বিষয় পেলাম বাবা? অবজেক্ট। ফার্স্ট অফ অল কি? অবজেক্ট থাকতে হবে। তুমি যে করেছো এর অবজেক্ট নাই সেটা হবে না। সো অবজেক্ট থাকতে হবে প্রিয় শিক্ষার্থীরা। অবজেক্ট, আবারও বলছি, অবজেক্ট, কোয়ালিটেটিভ, অবজেক্ট ফার্স্ট, কোয়ালিটেটিভ, অবজেক্ট and element, object, qualitative, object, element, recognize, and non-financial, non-financial organizations, non-business organization। তাহলে 4টা পেলাম কি বাবা? 5টা পেলাম হচ্ছে, তারপর রিকগনাইজ। এই 5টা বিষয় তোমাদেরকে অবশ্যই বিবেচনা করতে হবে। দেন ইউ উইল বি কি? ইউ উইল বি presented a good financial statement, full financial position, good financial statement to the key interested parties। এরপরে আমি যে কথাটা বলেছি, 6 এলিমেন্ট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আমি এর কথা আগেও বলেছি যে আমরা এফএসবি যে কাঠামো চিত্র বলেছে, সেই কাঠামো হচ্ছে কি হয়েছে, 3টি স্তর হয়েছে। একটা হচ্ছে শনাক্তকরণ বা পরিমাপগত ধারণা, শনাক্ত করতে হবে, রিকগনাইজ, মেজারমেন্ট এন্ড রিকগনাইজ। মেজারমেন্ট এন্ড রিকগনাইজ কে আমরা আবার 2 ভাগে বলতে কিছু আছে অ্যাজাম্পশন, কিছু আছে প্রিন্সিপলস, কিছু আছে কনস্ট্রেইন। অ্যাজাম্পশন হচ্ছে অনুমান, নীতি হচ্ছে প্রিন্সিপলস, এন্ড কি আমাদের সীমাবদ্ধতা হচ্ছে কি লিমিটেশনস। এই বিষয়গুলো থাকতে হবে। আর্থিক তথ্যের গুণাবলী, বৈশিষ্ট্য, আর্থিক বিবরণী উপাদানসমূহ, আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্য সমূহ, এগুলো থাকতে হবে। আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্য, প্রিয় শিক্ষার্থীরা, আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্য সমূহ নিম্নে আলোচনা করা হচ্ছে। আর্থিক সিদ্ধান্ত গ্রহণের জন্য উপযোগী তথ্য সরবরাহ এবং আর্থিক প্রতিবেদনের মূল উদ্দেশ্য। যখন আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, যখন আমরা কোনো সিদ্ধান্ত নিতে যাই, যখন আমরা সিদ্ধান্ত নিতে যাই, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই তথ্যগুলোকে সঠিক হয়েছে কিনা, ইনফরমেশনকে সঠিক হয়েছে কিনা, ইনফরমেশন যে দিয়েছে সেই অর্গানাইজেশন সঠিক কিনা, এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করতে হবে, দেখতে হবে। তারপরে প্রতিষ্ঠানের যে উপার্জন ক্ষমতা, এই যে টাকাটা আসছে, আর্ন আসছে, হুইচ সোর্স, এই সোর্সটা তোমাকে দেখতে হবে। আমরা যদি যেমন জানি যে একটা বিজনেস অর্গানাইজেশনের সেলস হচ্ছে একটা মেইন সোর্স, আবার আমি যদি জানি এটা সার্ভিস ওরিয়েন্টেড, তাহলে সার্ভিস হচ্ছে এর মেইন সোর্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এইখানে একটা বিষয় তোমাকে জানতে হবে, হুইচ সোর্স ইজ রিকগনাইজ, কোন সোর্সটা হচ্ছে রিকগনাইজ। এটা কিন্তু তুলে তো হসপিটালের জন্য আমরা পেশেন্টের থেকে যে ফি নিচ্ছি সেটা রিকগনাইজ, স্কুলের থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি ফি নিচ্ছি, রিকগনাইজ, কিন্তু স্কয়ার কোম্পানির জন্য সেল হচ্ছে রিকগনাইজ। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রতিষ্ঠানের লেনদেন বা অন্যান্য ঘটনাগুলো সম্পর্কে তথ্য এবং বিশ্লেষণ থাকতে হবে। সম্ভাব্য নগদ প্রবাহ সম্পর্কে পূর্বাভাস, নগদ যে রিসিভ হচ্ছে, নগদ যে পেমেন্ট হচ্ছে, আমরা জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করেছি। ক্যাশ, there are 3 types of cash, 3 element of cash flow statement, বলছি অপারেটিং, ইনভেস্টিং এন্ড ফিনান্সিয়াল। অপারেটিং, ইনভেস্টিং এন্ড ফিনান্সিয়াল, 3টি পরিচালনগত, তারপর হচ্ছে বিনিয়োগগত এবং অর্থ সংস্থানগত, 3টি ক্ষেত্র আছে। এই ক্ষেত্রকে তোমাকে ভালোভাবে জানতে হবে এবং চিনতে হবে। সামাজিক পরিবেশ প্রতিষ্ঠানের ভূমিকার জন্য গুরুত্বপূর্ণ কার্যগুলি করতে হবে। সামাজিক পরিবেশগুলো আছে, আমার দেশে যে রীতি নীতি আছে, সেগুলোকে আমাদের বিবেচনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এইগুলো হচ্ছে আমাদের জন্য অ্যাকসেপ্টেবল। এরপরে হচ্ছে আমরা যেটা জানতে চাচ্ছি, নৈতিকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, নৈতিকের জন্য খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, হিসাব বিজ্ঞানের তথ্যের গুণাবলী বা বৈশিষ্ট্য। এই সিদ্ধান্ত গ্রহণের উপযোগী হিসাব বিজ্ঞানের তথ্যের 2 ধরনের বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। একটা হচ্ছে প্রাথমিক কোয়ালিটি, একটা প্রাইমারি কোয়ালিটি, আর সেকেন্ডারি কোয়ালিটি।
প্রাইমারি পদ্ধতি হচ্ছে কি কি? রিলিভেন্স এন্ড রিয়ালাইবিলিটি। রিলিভেন্স হচ্ছে প্রাসঙ্গিকতা, অপ্রাসঙ্গিক কোনো বিষয় লিপিবদ্ধ করার সুযোগ নেই। অ্যাকাউন্টিং এ ইররিলেভেন্ট কোনো ইনফরমেশন রেকর্ড করার সুযোগ নেই। যখনই তুমি রেকর্ড করে যাবে তখন তোমাকে রিলিভেন্ট ফ্যাক্ট কনসিডার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সেল করেছি, সেল রেকর্ড করতে হবে। পারচেজ করেছি, পারচেজ রেকর্ড করতে হবে। কন্ডিশন মাস্ট বি অ্যাপ্লাই বাট নট রেকর্ডেড। কন্ডিশন মাস্ট বি অ্যাপ্লাই বাট নট রেকর্ডেড। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? কন্ডিশন মাস্ট বি অ্যাপ্লাই বাট নট রেকর্ডেড। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, মন দিয়ে শুনো। কন্ডিশন মাস্ট বি অ্যাপ্লাই বাট নট রেকর্ডেড। এরপর হচ্ছে আমার বিশ্বাসযোগ্যতা, রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি, আমি যে তথ্য, আমি যে ইনফরমেশন প্রোভাইড করলাম, এটা কি গ্রহণযোগ্য কিনা, এটা বিশ্বাসযোগ্য কিনা। আমি যদি সাপোজ আমি একটা পণ্য দ্রব্য কি ক্রয় করেছি, আমি একটা পণ্য দ্রব্য ক্রয় করেছি, সেই পণ্য দ্রব্য যে ভ্যালু লিখেছি এটা বিলিভ করা যাচ্ছে না, বিশ্বাস করা যাচ্ছে না, কারণ এর প্রাইসটা হচ্ছে 10 টাকা মার্কেটে, বাট তুমি কিনেছো 50 টাকা দিয়ে। আমি যদি একটা বলি পটেটো ক্র্যাকার্স একটা চিপস, আপনার কি প্রাইস হচ্ছে 10 টাকা, তুমি কিনলা হচ্ছে 30 টাকা, এটা কি কাস্টমার বা আমাদের ক্লায়েন্ট বিশ্বাস করবে? নেভার। সো এখানে তোমাকে ইউ হ্যাভ টু ট্রাস্টেড, ইউ হ্যাভ টু রিয়ালাইবিলিটি for all transactions in to the interest party to the relevant parties। মনে রাখতে হবে রিলিভেন্স বলছি, রিলিভেন্স হচ্ছে পি ডিডাক্টিভ ভ্যালু, পি ডিডাক্টিভ ভ্যালু মানে পুরো মূল্য, রিলিভেন্স হচ্ছে পুরো মূল্য, ফেজ কি ফিডব্যাক ভ্যালু এন্ড টাইমলেস। তোমাকে তুমি যে প্রিডিটারমিনেশন থাকতে হবে বলেছি, ফিডব্যাক ভ্যালু থাকতে হবে আমি বলেছি, এবং টাইমলেস সময়ানুযোগ্যতা, যে যে সময়টা আমার রেকর্ড করা দরকার ঠিক সেই সময় রেকর্ড করতে হবে। এরপর হচ্ছে রিলায়েবিলিটি, বিশ্বাসযোগ্যতা আমি বলেছি, ভেরিফিকেবিলিটি, নিউট্রালিটি এন্ড রিপ্রেজেন্টেশন, ফেইথফুলনেস। এই যে বিষয়গুলো, এই তিনটা বিষয় তোমাকে চিন্তা করতে হবে। এরপরে মাধ্যমিক গুণাবলী, সেকেন্ডারি পদ্ধতি, সেকেন্ডারি কম্পেয়ারিবিলিটি, কম্পেয়ারিবিলিটি মানে তুলনাযোগ্য হতে হবে এবং কনসিস্টেন্সি, সামঞ্জস্য থাকতে হবে। কম্পেয়ার করা, যেমন স্কয়ার কোম্পানির সাথে বেসিং কোড, স্কয়ারের যে ওষুধ, তুমি যখন মেডিসিন কিনতে যাও, মার্কেটে একটা মেডিসিন কিনতে যাও, সাপোজ তুমি একটি নাপাক বা প্যারাসিটামল কিনতে যাচ্ছ, স্কয়ার কোম্পানি 10 টাকা, তোমার বেসিং পুরো 10 টাকা থাকতে হবে, বা এমন একটা ভ্যালু ধরতে হবে যে ভ্যালুটা কম্পারেটিভ, কম্পেয়ার করবে বিটুইন টু এন্ড মোর কোম্পানিজ। সো তুমি যদি প্যারাসিটামল কিনতে চাও, দেখো বেসিং কোড 20 টাকা এবং স্কয়ারে হচ্ছে 10 টাকা, তখন তোমার মধ্যে ট্রাস্ট আসবে না, তোমার মধ্যে বিশ্বাস ক্ষমতা আসবে না, তোমার মধ্যে গ্রহণযোগ্য আসবে না, কারণ হচ্ছে অ্যাকসেপ্টিভিটি আসবে না, বিকজ যে এর মধ্যে বিশ্বাসের কিছু নেই, যে এত প্রাইস ডিফারেন্স করার কিছু নেই। কারণ কম্পেয়ার করলে যে যে এলিমেন্ট গুলো তারা ইনপুট করেছে, স্কয়ার কোম্পানি সেই এলিমেন্টই ইনপুট করেছে টু মেক, টু প্রডিউস আ ফর এ মেডিসিন। এই জন্য আমি বলতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে কনসিস্টেন্সি এন্ড কম্পারেবিলিটি থাকতে হবে। এরপরে যে প্রাথমিক গুণাবলী, প্রাথমিক ও মাধ্যমিক গুণাবলী। প্রাথমিক বলেছি, আমি বললাম যে এগুলো তো বলেছি প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হচ্ছে তোমরা এটা জেনেছো। এরপর হচ্ছে কম্পারেটিভ বলেছি, কম্পারেটিভ আমি বলে দিচ্ছি, কনসিস্টেন্সি বলেছি, আর্থিক বিবরণী উপাদান সমূহ, এইটা তোমাদের বেশিরভাগই কোশ্চেনে চলে আসে। আর্থিক বিবরণী উপাদান সমূহ কি কি, আমি এই বিষয়গুলো আলোচনা করেছি। তুমি যদি দেখো তাহলে স্যার এই আলোচনা করেছে অ্যাসেট, লায়াবিলিটি, ওনার সিকিউরিটি, ইনভেস্টমেন্ট, ওনারশিপ, ডিস্ট্রিবিউশন টু ওনার্স, কম্প্রেহেনসিভ ইনকাম, কি কি রেভিনিউ, রেভিনিউ এক্সপেন্সেস, গেইন, লসেস, এই বিষয়গুলো তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তুমি যদি এই বিষয়গুলো খেয়াল না রাখো, এই বিষয়গুলো চিন্তায় না আনো, তাহলে কিন্তু তুমি যা বুঝতে পারবে না হুইজ অ্যাসেট, অ্যাসেটটাকে, লাইবিলিটি কি, ওনার সিকিউরিটি কি, ইনভেস্ট বাই ওনার্স কি, ডিস্ট্রিবিউট টু ওনার্স কি, কম্প্রেহেনসিভ ইনকাম কি, রেভিনিউ কি, এক্সপেন্সেস কি, গেইন কি এন্ড লসেস কি, এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে প্রিয় শিক্ষার্থীরা। দেন তুমি এটা ভালো করতে পারবে, তাই না প্রিয় শিক্ষার্থীরা? অবশ্যই আমি প্রত্যেকটা বিষয়ে একটু হালকা আলোচনা করছি, যে আলোচনা তোমার জন্য বেনিফিট আসবে প্রিয় শিক্ষার্থীরা, না হলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। অ্যাসেট, অ্যাসেট কি বলছে, অ্যাসেটের কি, অ্যাসেট কাকে বলে? অতীত ঘটনা ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন পরিসম্পদকে বলা হয় সম্পদ।
মানে প্রতিষ্ঠান যেটা নিয়ন্ত্রণ আছে, প্রতিষ্ঠান যে নিয়ন্ত্রণ আছে তার অতীত কোনো ঘটনা দ্বারা সেই কি হয়েছে, সেই সম্পদের উপর তার অধিকার আছে, তাকে বলে সম্পদ। আমি একটা চেয়ার কিনেছি, যে চেয়ারটা কিনেছি, কেনার পরে এটা সম্পদ হয়েছে, কেনার আগে কিন্তু আমার চেয়ার সম্পদ নাই, তার আগে একটা ঘটনা হয়েছে যে আমি একটা চেয়ার কিনেছি, আমি একটা চেয়ার কিনেছি, দিস ইজ একটা ঘটনা ঘটে গেছে। সেই ঘটনা থেকে কি হচ্ছে, সেই ঘটনা থেকেই আমাদের কি অ্যাসেট তৈরি হচ্ছে। প্রত্যেকটা সম্পদের এগেনস্টে একটা করে ঘটনা রহিত, একটা করে ঘটনা তো এই ফলশ্রুতিতে বলা হয়েছে অতি ঘটনার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন পরিসম্পদকে বলা হয় সম্পদ। সম্পদ থেকে প্রতিষ্ঠান ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা লাভ করতে পারে। সম্পদের দুটি কন্ডিশন আছে, তুমি দেখবা সম্পদ হতে প্রতিষ্ঠানে অর্থনৈতিক সুবিধা সমালাভে সম্ভাবনা থাকবে, সম্পদে একটি ব্যয় বা মূল্য থাকবে যা নির্ভরযোগ্য পরিমাপ করা যায়। সম্পদের মূল্য থাকতে হবে, যে সম্পদের মূল্য নেই সেই সম্পদ কিন্তু সম্পদ না। আমরা কিন্তু অনেক সময় বলি যে আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আজকে অমুক নদীর পানি অনেক স্বচ্ছ ভালো, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সম্পদ, বাট পরিমাপ করা যাচ্ছে না, কিন্তু এটাকে বলা হয় ন্যাচারাল অ্যাসেট। তার জন্য বলা হয় দায়। প্রতিষ্ঠানের অতীত ঘটনার বর্তমান দায়িত্ব বাহকদেরকে দায় বলা হয়। অতীত যে ঘটনা করেছে সেই ঘটনা দ্বারা যে অধিকার সৃষ্টি হয়েছে, সেই অধিকার সৃষ্টির পেছনে যে দায় বা দাবি আছে, সেটা হচ্ছে আমার প্রিয় শিক্ষিতা, সেটাই হচ্ছে আমার লাইবিলিটি। প্রিয় শিক্ষার্থী, লাইবিলিটিকে আমি আবার ওই একই বিষয়ে বলতে পারি, মালিক হত্যা মোট সম্পদ থেকে বই দায় বাদ দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তির যে স্বার্থ নিয়ে থাকে তাকে বলা হয় মালিকানা হত্যা। প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়, প্রতিষ্ঠানের যে পরিমাণ সম্পদ আছে সেই সম্পদ থেকে বহির্দায় যখন বাদ দিয়ে দিবা, মালিক আমার সম্পদ আছে 1,00,000 টাকা, আমার কাছে বহিদায়, বহিদায় মানে হচ্ছে বাহিরের দায়, আমার কাছে 60 টাকা পায়, তাহলে আমার 40 টাকা হচ্ছে আমার মালিকানা সত্তা। প্রিয় শিক্ষার্থীরা, মালিকানা সত্তা হচ্ছে মালিকের যে দাবি টু দা বিজনেস, মালিকের যে কি বলা হয় ডিমান্ড, মালিকের যে ক্লেম, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থীরা, মালিক কর্তৃক বিনিয়োগ, মালিক যে টাকা বিনিয়োগ করেছে ব্যবসায়, মালিক যে টাকা বিনিয়োগ করেছে সেটা হচ্ছে মালিকানা বিয়োগ। মালিক কর্তৃক ব্যবসায়ের অতিরিক্ত মূলধনে মালিক বিনিয়োগ বলা হয়। মালিক যে ব্যবসায় টাকা দিয়েছে সেটাই হচ্ছে মালিকানা বিনিয়োগ। মালিকানা বিনিয়োগের ফলে একদিকে সত্তা বৃদ্ধি পায়, অন্যদিকে সম্পদ বৃদ্ধি পায়, এটা খুব খেয়াল রাখতে হবে। মালিকের প্রতি বন্টন, মালিকের প্রতি বন্টন, প্রতিষ্ঠান নিকট মালিক এর দায় মালিকের প্রতি বন্টন বলা হয়। মালিক যে মালিকের যে দায়টা প্রতিষ্ঠানে আছে সেটাকে বলা হয় মালিকের বন্টন। আয়, আমরা বলছি যে মালিকানা বিনিয়োগ বা প্রতিষ্ঠানের বন্টন ছাড়া অন্য সকল ঘটনা বা অবস্থা একটি প্রতিষ্ঠানের নিট সম্পদের পরিবর্তন করায় তাকে বিস্তারিত হচ্ছে আয় বলা হয়। আয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠানে ইনভেস্ট করে বিনিয়োগের ফলে যে রিটার্ন আসে সেটাই হচ্ছে প্রতিষ্ঠানের আয়, এক কথায় বলা যায়। এরপরে হচ্ছে আমরা রাজস্ব আয় বলছি, প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস থেকে প্রাপ্ত রাজস্ব, প্রাপ্ত আয়কে বলা হয় প্রাপ্ত রাজস্ব। মানে প্রতিষ্ঠানের যে আয়টা হচ্ছে তার প্রধান উৎস, একটা ক্লিনিকের উদাহরণ রোগী ফি, একটা স্কুলের হচ্ছে স্টুডেন্টের ফি, একটা উৎপাদন পরিবার হচ্ছে বিক্রয়, এগুলো হচ্ছে একটি প্রতিষ্ঠানের কি রাজস্ব। খরচ হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে খরচ যা ব্যয় হয় তাকে বলা হয় কি আমার খরচ। এই খরচকে দুই ধরনের ভাগ করা যায়, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। প্রিয় শিক্ষার্থীরা, এই ফিক্সড কস্ট হচ্ছে যে কস্টটা প্রতিষ্ঠান পরিচালিত হোক বা না হোক, প্রতিষ্ঠান থাকলে যে কস্টটা হয়ে যাবে তাকে বলা হয় ফিক্সড কস্ট। আর প্রতিষ্ঠানের ভেরিয়েবল কস্ট হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে ব্যয়টা উৎপাদনের সাথে, যে ব্যয়টা বিক্রয়ের সাথে সরাসরি জড়িত এবং সরাসরি উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে জড়িত, সেটাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। লাভ বা গেইন, রাজস্ব আয় বা মালিকের বিনিয়োগ ব্যয়িত অন্যান্য আনুষঙ্গিক উৎস থেকে উদ্ভূত মুনাফাকে লাভ বলা হয়। লোকসান বলা হয় আনুষঙ্গিক লেনদেন হতে যে খরচ বা বিধানের ফলে যে টাকা লস বা ক্ষতি হয়ে যায় তাকে বলা হয় লোকসান। প্রিয় শিক্ষার্থীরা, শনাক্তকরণ বা পরিমাপ সমূহ, হিসাব বিবরণীগুলোর উপর নির্ভরযোগ্য বা আমরা কি বলা হয় বৃদ্ধিকল্পে বিবরণীগুলো নির্দিষ্ট নিয়ম কানুন সামঞ্জস্য রেখে যেটা রেখে প্রস্তুত করা হয়। এই কারণে সকলের কাছে গ্রহণযোগ্য একই অর্থ বোধক কিছু সাধারণ নীতিমালা প্রয়োজন হয়। আমরা আগামী ক্লাসে যেটা করব এখান থেকে শুরু করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখবা
যে আমরা খেয়াল রাখি হিসাবের শনাক্তকরণ। এখানে অনেক কিছু আছে, আগামী ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে বাবা। এখান থেকে নৈবেত্তিক পাওয়া পাঁচটা নৈবেত্তিক শুধুমাত্র এখানে না, ইউনিভার্সিটিতে এটা বাবা। সো এটা সো মাচ ইম্পর্টেন্ট ফর ইউর বোর্ড এক্সামিনেশন অ্যান্ড ইউনিভার্সিটি এডমিশন। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই চ্যাপ্টারটার জন্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আর কোথাও নেই। সো ইউ হ্যাভ টু ফলো সিরিয়াসলি। কোনো কোশ্চেন? এনি কোশ্চেন?